নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থী জনগণের কাছে আসে এবং বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর নাকি তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন ওই মন্তব্যটা আপনি আপনার ক্ষেত্রে কিভাবে দেখেন? আপনি পাকুন্দিয়া পৌরসভার মেয়র ছিলেন, তো আপনি তো জনপ্রতিনিধি হিসেবে কাজ করার একবার সুযোগ পেয়েছিলেন। তো আপনি ওই সময়ে কি আপনার এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে আপনি পূরণ করতে পেরেছেন কিনা? পাকুন্দিয়া পৌরসভাবাসীদেরকে জিজ্ঞাসা করেন, নিশ্চয়ই সেটা ওনারা স্বীকার করবেন। কিশোরগঞ্জ 2 আসনে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে দেখছেন যে যার সাথে আপনার হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে নির্বাচনের মাঠে? আগস্টের আগে কমপক্ষে 2টি মামলা থাকবে, তারা মনোনয়নের বিষয়ে একটু অগ্রাধিকার পাবে। এখন আপনার নামে ঠিক কতগুলো মামলা আছে? বিএনপির বেশ কয়েকটা গ্রুপিং রয়েছে এবং বেশ সক্রিয় গ্রুপিং। এখন আপনি যদি মনোনয়ন পান তাহলে আপনার বিরোধী যারা গ্রুপিং আছে তারা কি আপনার সাথে এসে কাজ করবে, বা আপনি কি তাদেরকে সাথে নিয়ে নির্বাচনটা করবেন কিনা? যেটা নিয়ে গ্রুপিং শুধু পাকুন্দিয়া না, সারা বাংলাদেশেই কম বেশি আছে। সকল মনোনয়ন প্রত্যাশীরা শপথ করে এসেছে, যাকে মনোনয়ন দিবে ধানের শীষ প্রতীক যে পাবে তারপর পিছনে কাজ করবে, এরকম প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা করে শপথ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নের মুখোমুখির প্রথম পর্বে। আপনারা বিগত সময়ে প্রত্যেকটা সংসদ নির্বাচনে আমাদের প্রশ্নের মুখোমুখিতে ব্যাপক সাড়া দিয়েছেন। ওই ধারাবাহিকতায় আমরা এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নের মুখোমুখির প্রথম পর্বে চলে এসেছি। আজকে আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ 2 পাকুন্দিয়া কটিয়াদী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী। আসুন তাহলে ওনার মুখ থেকে শোনা যাক কোনো সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। সংক্ষিপ্ত পরিচয় মাল্টিমিডিয়া। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট, জসকোট, কিশোরগঞ্জ। আমার পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক। আমি কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর। আপনি তো বিগত নির্বাচনেও বেশ কয়েকবার মনোনয়ন চেয়েছিলেন, তো এখন এই নির্বাচনে আপনি যে মনোনয়ন চাচ্ছেন, আপনি আপনাকে কোন অবস্থানে দেখছেন এবং আপনি মনোনয়ন প্রাপ্তির বিষয়টি কতটুকু আশাবাদী? আমি 1991 সন থেকে প্রতিটা জাতীয় সংসদ নির্বাচনেই আমি দল থেকে মনোনয়ন চেয়েছি। দল আমাকে বিবেচনা করে নাই। তবে আমার মনে হয় যে বিগত 17 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছি, এই ভূমিকা আমাকে আরো পরিণত করেছে। আমার মামলা, হামলা, নির্যাতন, আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং আমরা যেভাবে আহত হয়েছি। আমার পাশে আছে যে শ্রাবণ, এই শ্রাবণ জানেন যে 3রা সেপ্টেম্বর 2022 সালে পুলিশের সাথে আমাদের যুদ্ধে সে গুলিবিদ্ধ হয়েছিল। এই সব কর্মকাণ্ডগুলি আমি মনে করি আমাকে আরো পরিণত করেছে, আরো রাজনীতিতে আরো অভিজ্ঞ করে তুলেছে। এই বিশ্বাসে আমি শতভাগ আশাবাদী। এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মনোনয়ন প্রার্থীদের কিছু ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন। এই ক্রাইটেরিয়া হলো ত্যাগী, পরিশ্রমী, নির্যাতিত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদদেরকে উনি মনোনয়ন দিবেন বলেছেন। আমার বিশ্বাস যে আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি বিগত সময়গুলিতে এই সকল ক্রাইটেরিয়া, সকল শর্ত আমি পূরণ করতে পেরেছি এবং এই জন্যই আমি আল্লাহর ইচ্ছায় আমি বেশি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো বিএনপির হাইকমান্ড থেকে তো একটা কথা বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে এই 5ই আগস্টের আগে কমপক্ষে 2টি মামলা থাকবে তারা মনোনয়নের বিষয়ে একটু অগ্রাধিকার পাবে। এখন আপনার নামে ঠিক কতগুলো মামলা আছে? বিগত সময়ে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে পাকুন্দিয়াতে 12টি মামলা হয়েছে এবং আমি প্রত্যেকটি মামলার আসামি। আচ্ছা, তো এখন আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তো আমরা বিগত সময় দেখেছি যে পাকুন্দিয়া উপজেলাতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটা গ্রুপিং রয়েছে এবং বেশ সক্রিয় গ্রুপিং। এখন আপনি যদি মনোনয়ন পান তাহলে আপনার বিরোধী যারা গ্রুপিং আছে তারা কি আপনার সাথে এসে কাজ করবে, বা আপনি কি তাদেরকে সাথে নিয়ে নির্বাচনটা করবেন কিনা? দেখেন, বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল, অনেক বড় সংগঠন। এখানে পদের নিয়ে প্রতিযোগিতা আছে, সাংগঠনিক নেতৃত্বের প্রতিযোগিতা আছে, যেটা নিয়ে গ্রুপিং শুধু পাকুন্দিয়া না, সারা বাংলাদেশেই কম বেশি আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই আপনারা শুনে থাকবেন যে আমাদেরকে ঢাকায় যারা, বিশেষ করে যারা মনোনয়ন প্রত্যাশী, ঢাকার মধ্যে আমাদের ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগকে সকল মনোনয়ন প্রত্যাশীদেরকে একসাথে করে উনি ব্রিফিং দিয়েছেন এবং সেই ব্রিফিং এ এবং ওনার বক্তব্যে আমরা মুগ্ধ হয়ে, ওনার বক্তব্যে ওনার যে আবেগ এবং ওনার যে নির্দেশনা, এই নির্দেশনার প্রেক্ষিতে সকল মনোনয়ন প্রত্যাশীরা শপথ করে এসেছে, যাকে মনোনয়ন দিবে ধানের শীষ প্রতীক যে পাবে তারপর পিছনে কাজ করবে, এরকম প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা করে শপথ করে আসছে। সুতরাং এই গ্রুপিং, এই মনোনয়নের
ডিক্লেয়ারের পরে থাকবে না, এবং যে মনোনয়ন পাবে তারও যোগ্যতার মাধ্যমে সকল প্রার্থীকে আপন করে নেবে। এই কারণে গ্রুপিং থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আপনি এই কিশোরগঞ্জ 2 আসনে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে দেখছেন, যে যার সাথে আপনার হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে নির্বাচনের মাঠে? এটা মনোনয়ন পাওয়ার পরে মাঠের অবস্থায় বলবে যে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে। আমি নির্দিষ্ট করে সেটা বলতে চাই না। এটা মাঠের প্রার্থীর পারফরমেন্স, প্রার্থীর গ্রহণযোগ্যতা, মানুষ কাকে কিভাবে গ্রহণ করে সেটার উপর নির্ভর করবে আমার প্রতিদ্বন্দ্বী কে হবে। আচ্ছা, তো যেহেতু আপনি পাকুন্দিয়া পৌরসভার মেয়র ছিলেন, তো আপনি তো জনপ্রতিনিধি হিসেবে কাজ করার একবার সুযোগ পেয়েছিলেন, তো আপনি ওই সময়ে কি আপনার এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোকে আপনি পূরণ করতে পেরেছেন কিনা? আমি চেষ্টা করেছি, যখন মেয়র ছিলাম প্রতিটা মানুষের দুঃখ দুর্দশা দুঃখ কষ্টে তাদের পাশে থাকার জন্য প্রতিটা জনপদ, বিশেষ করে পাকুন্দিয়া পৌরসভার আমি প্রথম মেয়র ছিলাম, যে কারণে সমস্যার অন্ত ছিল না। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কোনো ব্যবস্থাই ছিল না। যে এই 5 বছরে আমি পাকুন্দিয়া পৌরসভাকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে আনতে পেরেছি। এবং এটা আপনার আরো যত সামাজিক সমস্যা আছে, যতগুলি মানুষের জন্ম নিবন্ধন, মানুষের ওই ওয়ারিশান সার্টিফিকেট এগুলি, এবং বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স সহ সকল কিছু আমার আমলে সহজ ছিল। এটা আমার পৌরসভার নাগরিকরা নিশ্চয়ই এটা স্বীকার করবেন। আমার বিশ্বাস আমি তাদেরকে অন্তর থেকে তাদেরকে আন্তরিকভাবে সুষ্ঠুভাবে তাদের সেবা দিতে পেরেছি। আচ্ছা, তো কিশোরগঞ্জ 2 আসনটা হচ্ছে পাকুন্দিয়া এবং কটিয়াদি নিয়ে গঠিত। তো আপনি তো একদম শুরু থেকে পাকুন্দিয়া কেন্দ্রিক রাজনীতি করছেন, তো এখন কটিয়াদি উপজেলায় আপনার জনমত কিরকম রয়েছে, এবং যদি আপনি মনোনয়ন পান তাহলে ওইখান থেকে আপনি কিরকম রেসপন্স পাবেন বলে আপনি আশা করেন? জি, একটা ভালো প্রশ্ন। আমি রাজনীতি করি, আমি রাজনীতিবিদ হিসাবে কটিয়াদিতে সেই হাবিবুর রহমান দয়াল সাহেব কটিয়াদি উপজেলার চেয়ারম্যান ছিলেন, কটিয়াদি আসনের এমপি ছিলেন। উনার আমল থেকে যখন খালেদা জিয়া সম্ভবত 1986 সনে কটিয়াদি এসেছিলেন, তখন থেকেই কটিয়াদির আপামর জনসাধারণের সাথে আমার যোগাযোগ। কটিয়াদিতে যতগুলি রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে আমি সেখানে উপস্থিত গেছি, এবং কটিয়াদির লোকজন যারা রাজনৈতিক ভাবে বা ব্যক্তি অন্যান্য কারণে মামলার আসামি হয়ে কোর্টে এসেছে, তারা আমার সান্নিধ্যে এসেছেন। আমি তাদের সাথে আমার সামাজিক এবং ভালো যোগাযোগ রয়েছে। বিশেষ করে কিছুদিন আগে দল আমাকে কটিয়াদি সদস্য নবায়নের জন্য আমাকে কটিয়াদি উপজেলা এবং কটিয়াদি পৌরসভার দায়িত্ব দেয়। আমি সফলভাবে কটিয়াদি উপজেলা এবং কটিয়াদি পৌরসভার সেই দায়িত্ব আমি পালন করেছি। এর মাধ্যমে আমি একেবারে গ্রাম পর্যায়ে ওয়ার্ড লেভেলের নেতা কর্মীদের সান্নিধ্যে এসেছি। বিশেষ করে অতি সম্প্রতি গত 2-3 সপ্তাহ আগে আমি কটিয়াদি প্রত্যেকটা জনপদে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা লিফলেট, 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করতে গিয়ে আমি সেই ধুলদিয়া, বনগ্রাম, চান্দপুর, আসমিতা, আমাদের সেই মুমুরদিয়া, জালালপুর, মসুয়া এবং লোহাজুরি, এই প্রত্যেকটা ইউনিয়নে আমি গেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি আমার নেতা কর্মীদের কাছ থেকে। আমি খুব একটা জানায় যায় নাই, পাকুন্দিয়া থেকে বেশ কিছু লোকজন আমার সাথে গেছিল, কিন্তু আমি যখন ওই এলাকায় পৌঁছেছি তখন প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ থানা পর্যায়ের নেতারা আমাকে সঙ্গ দিয়েছে, এবং গভীর রাত্রি পর্যন্ত আমি সেই গণসংযোগ করেছি। আমি খুব হ্যাপি তাদের কাছে গিয়ে, এবং তারা আমাকে চিনে, তারা আমাকে জানে, আমিও এখন তাদেরকে জানি, তারা চিনি। এবং আমার বিশ্বাস যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এবং জেলার রাজনীতি করতে গিয়ে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, এই অভিজ্ঞতা দিয়ে আমি তাদেরকে আপন করে নিতে পারবো আরো। আচ্ছা, তো এখন আপনার মতে একজন সংসদ সদস্যের কি কি গুণাবলী থাকা উচিত? একজন সংসদ সদস্যকে অবশ্যই শিক্ষিত হইতে হবে, অবশ্যই জনবান্ধব হইতে হবে, কর্মী বান্ধব হইতে হবে, মানুষের সাথে ওনার উঠা বসা থাকতে হবে, মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকতে হবে, এবং এই নির্বাচনী এলাকার সুবিধা অসুবিধা সমস্যাগুলি চিহ্নিত করার সেই যোগ্যতা থাকতে হবে। কারণ মানুষ কি চায়, এই নির্বাচনী এলাকার মানুষ কোনটার জন্য কষ্ট করতেছে, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মাদকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য এগুলি চিহ্নিত করা এবং সন্ত্রাস নির্মূল করা, আমাদের
যুবকদের চাকরির ব্যবস্থা করা। হতাশাগ্রস্ত যুবকরা আজকে বিভিন্নভাবে সমাজের বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং কৃষকের সমস্যা সমাধান করা, কৃষি বিষয় সম্পর্কে অবহিত হওয়া, এই শ্রমিকদের সমস্যা সমাধান করা, এই সকল ব্যবস্থাগুলি দূরীভূত করা এবং এগুলি চিহ্নিত করে মানুষের পাশে যাওয়ায় একজন সংসদ সদস্যের প্রধান যোগ্যতা হিসাবে মনে করি। আচ্ছা, তো এখন আপনি আপনার নিজের সম্পর্কে 5টা গুণাবলী বলুন যেগুলো অন্যান্য প্রার্থীদের থেকে আপনাকে এক ধাপ এগিয়ে রাখে। আমার গুণাবলী তো জনগণ বলবে, আমি বলবো কি করে। আমি জানি যে আমি সৎভাবে চলাফেরা করি, আমি কর্মীদের সাথে জনগণের সাথে সবসময় উঠা বসা করি। জনগণ আমার কর্মীরা যখন মামলার আসামি হয় এবং আমিও যখন মামলার আসামি হই, তখন আমার মামলাটা বাদ দিয়ে আমি আগে কর্মীকে জামিন করানোর ব্যবস্থা করি, তাকে বের করে আনার চেষ্টা করি। আমি সেই কর্মীর বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনের কাছে, স্বজনদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াই এবং স্কুল শিক্ষার প্রতি আমার অনুরাগ আছে। আমি ইসলামিক বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি, আমি সামাজিক প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করি। আমি এই দেশের যত মানুষের, বিশেষ করে কষ্টের দিনে যে মানুষ মারা গেলে তার সেই সময় তাদের স্বজনদের পাশে দাঁড়াই এবং আরো যত সামাজিক প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রামে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। এটা আমার 48 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, ইতিহাস যে আমি সবসময় তাদের পাশে ছিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি যদি কিশোরগঞ্জ 2 আসনে নির্বাচিত হন, তাহলে আপনি এমন কি কাজ করবেন যেটা বিগত সময়ে কেউ করেনি এবং যেই কাজের জন্য মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে? একজন পার্লামেন্ট সদস্য উনি পার্লামেন্টে যাবেন আইন প্রণয়ন করার জন্য। সেই পার্লামেন্টে ওই সংসদীয় আসনের যে সমস্যাগুলি তুলে ধরা এবং সমস্যা শুধু তুলে ধরা নয়, তার এই মন্ত্রণালয়ে তদবির করে এই কাজগুলি আদায় করে নিয়ে আসা, এটা একজন সংসদ সদস্যের প্রধান কাজ। কেউ আসলে কোনোদিন, আমরা বলি যে মায়ও বাচ্চাকে খাবার দেয় না যদি না কান্দে। পার্লামেন্টে যদি আমি আমার দাবি দাওয়া উত্থাপন করতে না পারি, পার্লামেন্টে যদি আমার সেই দৃষ্টি আকর্ষণ করতে না পারি, তাহলে আমার দাবির কখনো বাস্তবায়িত হবে না। আমাদের এই কটিয়াদি পাকুন্দিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগ অবকাঠামো একেবারেই দুর্বল এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হওয়া উচিত, আরো উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত। স্বাস্থ্য সেবার দেওয়ার জন্য এখানে আরো ভালো হাসপাতাল, ভালো মানের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক সহ আমাদের যে উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলি আছে, এগুলিতে ভালো চিকিৎসা এবং একেবারে প্রান্তিক জনগণকে ঔষধ, বিনামূল্যে ঔষধ সাপ্লাই করা, এটা ব্যবস্থা করতে হবে। আমি যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার, তাদের কর্মের সংস্থান করতে হবে। গত 17 বছরে এই একটা শ্রেণীর মানুষের কোনো ছেলে মেয়েরা চাকরি পায় নাই, এগুলি করতে হবে। স্কুল কলেজগুলিতে ভালো মানের শিক্ষক নিয়োগ করা এবং এই স্কুল কলেজগুলিতে যে কমিটি হবে, সেই কমিটিতে ভালো মানুষ, যারা যোগ্যতা সম্পন্ন মানুষকে সেখানে সেই চেয়ারে বসানো এবং যাতে ছেলে মেয়েরা যাতে সঠিক সময় স্কুলে যায় সেটাকে তদারক করা। ওইখানে যারা উপজেলা প্রশাসন আছে, এই প্রশাসনকে উপরে তাদের খোঁজখবর রাখা, যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা, এইগুলি একটা এমপি সাহেবের গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরেও যেগুলি আছে, যে আমি আগেই বলছি মাদক মুক্ত, মাদকের বিষয়টা এখন আমাদের দেশে, বিশেষ করে কিশোরগঞ্জে, যে আমাদের ইন্ডিয়ার বর্ডার থেকে যেভাবে মাদক আসতেছে, এই মাদকের ছোঁয়া আগে ছিল আমাদের দক্ষিণ এলাকায়, এখন এটা আমাদের কটিয়াদি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সহ সব এলাকায় ছড়ায় গেছে। এই মাদক থেকে আমাদের যুব সমাজকে সহ সবাইকে উদ্ধার করতে হবে। সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটা নির্বাচনী এলাকা করতে হবে। এই বিষয়ে আমি শতভাগ আশাবাদী যে আমি সেটা পারবো। আচ্ছা, তো আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থী জনগণের কাছে আসে এবং বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর নাকি তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন ওই মন্তব্যটা আপনি আপনার ক্ষেত্রে কিভাবে দেখেন? আমি মনে করি যে যারা প্রকৃত রাজনীতিবিদ তারা সবসময় জনগণের মাঝে থাকে, জনগণ আশেপাশে না থাকলে তাদের ভালো লাগে না।
আমি সেরকম একজন রাজনীতিবিদ, আমার সে 48 বছর রাজনীতিতে আমি কখনো ওই মানে প্রোগ্রাম ছাড়া থাকি নাই। জনগণের কাছে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি এমপি হই আর না হই, আমি আরো কিছু হই, আমার জনগণের বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। যে আমি মিথ্যা প্রতিশ্রুতি আমি কোনোদিন দেই নাই। আমি বিশেষ করে আমি একটা উদাহরণই দিব, যে আমি যখন মেয়র ছিলাম, আপনি জেনে দেখবেন যে আমার সেই সারাক্ষণ দিনের যতক্ষণ একটা মানুষের কর্ম থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ কাছে থাকলে আমি তাদেরকে তাড়ায় দিই না এবং তাদের কথা শুনি না, এরকম কোনো ইতিহাস পাওয়া যাবে না। ইনশাল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানিতে মানুষের দোয়ায় যদি আমি পার্লামেন্ট মেম্বার হতে পারি, এই সেবাটা আমার এই উভয় উপজেলার মানুষ সেটা পাবে, এই বিশ্বাস আমার আছে। আমি আমার শেষ মানে জীবনের শেষ বিন্দু দিয়ে, রক্তবিন্দু দিয়ে হলে আমি তাদেরকে সেবা দিয়ে যাব। আচ্ছা, এখন আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনি এই কিশোরগঞ্জ 2 আসনের ভোটারদের কাছে এবং আপনার প্রতিপক্ষ যারা আছে তাদের সম্পর্কে যদি কিছু বলতে চান। আমার রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে আমি আগেই বলছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে তাদের কাছে কমিটমেন্ট আদায় করছেন এবং আমি নিজেও কমিটমেন্ট করে আসছি। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে এসেছি যে শপথ করে বলছি, আপনি মনোনয়ন দিলেও আলহামদুলিল্লাহ, মনোনয়ন না দিলেও আলহামদুলিল্লাহ, ধানের শীষ যে পাবে আমি তার পক্ষে কাজ করব। এবং অন্যান্য প্রার্থীরাও একই কথা বলে এসেছেন। সুতরাং আমি তাদেরকে আপন করে নিব, এটা আমার যোগ্যতায়। এবং প্রতিপক্ষ আরো যদি অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষের সাথে কথা হবে রাজনৈতিক ভাবে। আমার বিশ্বাস যে আমার দলের প্রতিপক্ষ যারা আছে, আমি মনোনয়ন পাইলে আমি সবাইকে এক মঞ্চে নিয়ে আসব, এটা আমার প্রতিজ্ঞা। জালাল ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। জালাল ভাইয়ের সালাম নিন। আচ্ছা, মানে আপনার আসনের যে ভোটার আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি 2 কথাই অল্প কিছু যে আমি কঠিয়াদি পাকুন্দিয়ার 5,32,000 ভোটারের প্রতি আমার আবেদন যে আমি দীর্ঘ 48 বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত, মানে আমি একজন রাজনৈতিক কর্মী। আমি মনোনয়ন প্রত্যাশা করছি বিএনপি থেকে। আমি বিএনপি থেকে যদি আল্লাহর অশেষ কৃপায় আমি মনোনয়ন পাই, আমি জনগণের কাছে আবেদন করব যে তারা এই দীর্ঘদিন যাবৎ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না, সেই ভোটাধিকার ওনারা প্রয়োগ করবেন। এবং আমার সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন, আমার অতীত, আমার বর্তমান যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আপনারা খোঁজখবর নেবেন। আমি সারা জীবন চেষ্টা করছি সততার মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে আমার জীবন পরিচালনা করার জন্য, আমার রাজনীতি পরিচালনা করার জন্য। আমি সবসময় এখনো এই চেষ্টা অব্যাহত আছে। আপনারা আমার সম্পর্কে খোঁজখবর নেবেন। বিশেষ করে যারা আমার দলের নেতা কর্মী আছেন তারা তো অবশ্যই ধানের শীষের পক্ষে থাকবেন, ধানের শীষের পক্ষে একসাথে কাজ করবেন। ধানের শীষের ছাড়া আর যারা নিরপেক্ষ লোকজন আছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক ভোটার যারা আছেন তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের সেই যে এলাকার যে সমস্যাগুলি আছে, আমি এই নির্বাচনী এলাকার সমস্যাগুলি আমি দূরীভূত করার জন্য আমার পার্লামেন্টে, আমি যদি সরকারি দলে থাকি তাহলে সরকারি দল থেকে আমি আপনাদের সমস্যা সমাধানের যে বিষয় আমি আদায় করে আনবো। আর যদি বিরোধী দলে থাকি তারপরেও এই পার্লামেন্টের 4 দেয়ালে আপনাদের সমস্যার কথা মানে আওয়াজ তুলবে, যে আমি সেটা তুলতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমি আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের সমস্যাগুলি সমাধান করে দিয়ে আসবার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শক, তো আপনারা দেখছিলেন আমাদের সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নের মুখোমুখির প্রথম পর্ব। তো আপনাদেরকে আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আকিবুজ্জামান খন্দকার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।